This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাতে ছিলেন পর্দা ঢাকা মঞ্চে, বেলা 10টা নাগাদ সে পর্দা উঠল, তারপরেই চমক। আজকে আমাদের ধর্নার দ্বিতীয় দিন আমি এখানেই ছিলাম। আমরা দুটো প্রোগ্রাম বাজেটে অ্যানাউন্স করেছিলাম, যুবসাথী 21 থেকে 40। আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। প্রায় 90 লাখ থেকে 1 কোটি ছেলে মেয়েরা এই দরখাস্ত করেছেন, যারা অন্য কোনো স্কিমে নেই, শুধু স্কলারশিপ পায়। মজা করে বলা যায় ভোটের ভান্ডার কি ভরিতেছে না। দেখুন, গতকাল থেকে শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না। তাদের দাবি জানাতে গতকালই সেখানে পার্শ্ব শিক্ষকরা গিয়ে পৌঁছেছিলেন। শুনুন। আপনারা প্রোগ্রামে যারা এসেছেন শান্তভাবে থাকতে পারলে থাকবেন। এটা কারো কোনো দাবি তোলার জায়গা নয়, এটা একমাত্র এসআইআর এর দাবি এবং ভোটাধিকারের দাবি, ব্যক্তিগত অন্য কোনো দাবি নয়। রাজনীতি করবেন না, যারা রাজনীতি করছেন তাদের আমি বলবো দোহাই, এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। আর বিজেপির কথা এসব দয়া করে করবেন না। অন্য জায়গায় কি দেখাতে পারতেন, যান মোদীকে গিয়ে দেখান, যান নরেন্দ্র মোদী, অমিত শাহকে গিয়ে দেখান, আর জ্ঞানেশ কুমারকে যান। আমি পুলিশকে বলবো ওদের আস্তে আস্তে কোনো জায়গায় বসিয়ে দিন। আর মুখ্যমন্ত্রী বলার পর পার্শ্ব শিক্ষকদের গলা ধাক্কা দিতে দিতে সরিয়ে দেওয়া হলো। পার্শ্ব শিক্ষক যারা আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখান, মুখ্যমন্ত্রীর সামনে তাদের সরিয়ে দেওয়া হলো গলা ধাক্কা দিয়ে। মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের কি বললেন? বললেন যে এটা রাজনীতির জায়গা নয়, এটা শুধু ভোটাধিকারের দাবি তোলার জায়গা। আর সেই রাজনৈতিক মঞ্চ থেকে তিনি সরকারি সিদ্ধান্তের কথা ঘোষণাও করে ফেললেন। সাথে 21 থেকে 40 আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। মমতাই যত বুঝছে হাল বেহাল হচ্ছে, তত তাদেরকে টাকা দিয়ে ঝামেলা মেটাতে চাইছে। এই যে নির্বাচন কমিশন আসে, যদি ভোট ঘোষণা করে দেয় তাহলে টাকা দেওয়া যাবে না, টাকা দিলে তো যুবক থেকে ম্যানেজ করা গেল না, তাই তাড়াতাড়ি করে ধার দেনা করে কোন রকমের ভোট পর্যন্ত সামনে দাও। ভোট তো পার হোক, তারপর দেখা যাবে। দিদির এখন ভোট বড় বালাই। ভোটে চোখ রেখে 7 তাড়াতাড়ি বেকার ভাতা চালু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর অধীর রঞ্জন চৌধুরী তিনি কি ঠিক বলছেন? আসুন, হাঁড়ির ওই একটা ভাত টিপে দেখা, এবার একটু সেইটা করা যাক। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পুরসভা বেকার ভাতার জন্য আবেদন জমা পড়েছে 2500-এর বেশি। তথ্য আপলোড হয়েছে মাত্র 103। কত আবেদন জমা পড়েছে ধূপগুড়ি পুরো এলাকায়? অ্যাপ্রক্স 2500-এর মতো ডাটা আপলোড করা সম্ভব হয়েছে। আমরা প্রায় 300-র উপরে কমপ্লিট করে ফেলেছি। আমাদের টার্গেট 9 তারিখের মধ্যে আমরা সম্পূর্ণ আমাদের যা আছে সব, যেহেতু কোনো অর্ডার আসেনি, আমরা 9 তারিখ টার্গেট, আমরা 9 তারিখের মধ্যে এনি হাও এটাকে কমপ্লিট করব। তথ্য আপলোড শেষ করতে 9 মার্চ হয়ে যাবে। তাহলে ভাতা পাবেন কি করে? পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান বলছেন সব পুরসভাতেই একই হাল। আপনি দেখবেন যে অন্যান্য মিউনিসিপ্যালিটি বা অন্যান্য জায়গায় যেভাবে হচ্ছে ধূপগুড়ি পৌরসভা তার ব্যতিক্রম। বিজেপির টাউন সভাপতি পাপাই বসাক বলছেন ভাতার নামে ভাওতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। ওনার যে অবস্থান মঞ্চে দাঁড়িয়ে আজকে উনি এই বক্তব্য রেখেছেন বা এই ভাওতা দিয়েছেন, তার পাশে 1000 দিন থেকে দাঁড়িয়ে থাকা বেকার শিক্ষিত যুবক যুবতী কর্মসংস্থানের জন্য ধর্নায় অবস্থান করছে, তার পাশে দাঁড়িয়ে থাকা 1000 দিন থেকে সরকারি কর্মচারীরা ডিএর জন্য দাবি জানিয়ে ধর্নায় বসে আছে। উনি সেখানে যাচ্ছে, উনি তাদের আগে দাবি পূরণ করুক, তারপরে ওনার ভাওতাবাজি আমরা পরে শুনব। রাজ্য সরকার
বেকার ভাতা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে, কিন্তু দিয়ে দিতে বেশ গড়িমসি। 6 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট দ্রুত প্রথম কিস্তির 25% ডিএ এরিয়ার সহ দেওয়ার নির্দেশ দিয়েছিল। বাকি 75% মেটাতে হবে 31শে মার্চের মধ্যে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে নতুন করে আবেদনে বলেছে যে 31শে ডিসেম্বরের আগে ডিএ মেটানো সম্ভব নয়। রাজ্যের প্রায় 12 লক্ষ কর্মচারী শিক্ষকের এর আওতায় আসার কথা, কিন্তু সুপ্রিম কোর্টে জমা দেওয়া রাজ্যের 215 পাতার ওই যে পিটিশন, সেখানে রাজ্য জানিয়েছে যাদের বেতন সরকারি কোষাগার থেকে দেওয়া হয় শুধুমাত্র সেই 3,17,954 জন বর্তমান কর্মচারী এবং পেনশনাররা এই বকেয়ার তালিকায় থাকবেন। বাদ পড়তে পারেন শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত এবং পুরসভার প্রায় 9 লক্ষ কর্মী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলেছেন যে আমাদেরকে সবাইকেই দেখতে হবে, যেমন প্রান্তিক অংশের মানুষজন আছেন তেমনি যারা সরকারি কর্মচারী তাদের ভাতাও আমরা দেব, মহার্ঘ ভাতা নিশ্চয়ই দেব। তিনি বলেছিলেন যে যে সরকার দিয়ে দিতে পারেন তার ক্ষমতায় থাকার অধিকার নেই, ওনার জন্য নিয়ম আলাদা নেই। রাজ্যে যারা সরকারি কর্মচারী তারা কেউ তৃণমূলকে ভোট দিবে না, তাই তাদের দিয়ে লাভ কি? দিয়ে লাভ কোথায়? যেখানে ভোট পাওয়া যাবে। ডিএর যে টাকাটা, সেই টাকাটা যুবসাথীতে খরচা করলে আমার ভোট পাবো, তাই যুবসাথীতে খরচা করো। সরকারি কর্মচারী ভোট দিবে না, তাই তাদের জন্য পয়সা দেওয়ার দরকার নেই। পয়সা আটকাতে গেলে কি করতে হবে? সুপ্রিম কোর্টে গিয়ে স্টে নিতে হবে, বলবে রাজ্যের অবস্থা খারাপ, পরে দিচ্ছি, এই করছি, তাই করছি। যে খাতে টাকা খরচা করলে সরাসরি তাদের ভোট ব্যাংকের লাভ আছে সেই ক্ষেত্রে টাকা খরচা করেন, এছাড়া অন্য কোনো খাতে খরচা করেন না। উনি বলেছিলেন যে ওটা এসআইআর এর প্রতিবাদের মঞ্চ, তাহলে আজকে ওটা কিভাবে ভাতার মঞ্চ হয়ে গেল আমরা বুঝতে পারছি না। এই মুখ্যমন্ত্রী এতটা নির্লজ্জ যে এসআইআর এর আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে নিজে সওয়াল করেছে, কিন্তু সেই সুপ্রিম কোর্ট যখন অর্ডার দিয়েছে যে 25% মহার্ঘ ভাতা ইমিডিয়েট দাও, তখন উনি এটা সাবজুডিস বলে আবার কোর্টে চলে গেছে। আর্থিক অবস্থার কোনো ব্যাপার না, সরকারের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো আছে। যদি বলে তাহলে শ্বেতপত্র প্রকাশ করুক, তাহলে 355 ধারা অনুযায়ী আর্থিক হবে আর কি, বলুক উনি যে আর্থিক অবস্থা খারাপ আর। তার মানে ওনার যখন যেটা সুবিধে তখন উনি সেটাকে কাজে লাগাবেন। কালকে সুপ্রিম কোর্টে গিয়ে বললেন আর্থিক অবস্থা নেই তাই ঋণ দিতে পারছি না, আজকে কি করে উনি কল্পতরু হয়ে গেল আমরা বুঝতে পারছি না। রাজ্যে উনি বাঙালি জাতিটাকে ধ্বংস করার যে চক্রান্ত করেছেন। কালকে 500 শিক্ষকরা ওনার ওখানে করতে গিয়ে 500 শিক্ষকরা মুখ্যমন্ত্রী হিসেবে ওনার কাছে আবেদন জানাতে গেছে, তখন বললেন এখানে করা যাবে না। তাহলে আজকে কি করে ওটা সরকারি মঞ্চ হয়ে গেল? ওখান থেকে কি করে সরকারি ঘোষণা হয়? এই দাবিটা আমার মনে হয় যারা আন্দোলন করছেন তারা এটাও সঙ্গে সঙ্গে বলুন যে কেন্দ্রীয় সরকার তাদের টাকাটা ছেড়ে দিক, এই টাকাটা আমাদের টাকা, সেই টাকা না দেওয়ার ফলেই এরকম বিভিন্ন পরিস্থিতির শিকার হতে হচ্ছে। আরও একটি কথা ওনারা গিয়ে বলেছেন ইনডাইরেক্টলি, যে এই ডিএ শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত পুরসভা কর্মী বা ইউনিভার্সিটিতে যারা আছে বা সিএমডিএতে যারা যে তাদের দেবেন না, শুধুমাত্র 3,17,000 রাজ্য সরকারি কর্মচারী এবং 12 লক্ষ যে টোটাল সংখ্যা, তার থেকে 3 লক্ষ যদি বাদ দেন তাহলে প্রায় 8.5 থেকে 9 লক্ষকে উনি বঞ্চিত করছেন, যে তাদের দেব না ডিএ। আপনার সমস্ত হুমকি উপেক্ষা করে আগামী 13 তারিখ এই রাজ্যবাসী এক অভূতপূর্ব কর্মচারী ধর্মঘটের ছবি দেখতে পাবে। আচ্ছা, রাজ্যের ভান্ডার কি ফুটো? ডিএ দেওয়া যাচ্ছে না, তাহলে বেকার ভাতা দেওয়া যাচ্ছে কি করে? অঙ্কটা খুব সোজা। ডিএ পাবেন 12 লক্ষ, ভাতা 1 কোটি। কোনটা বড়? সংখ্যা যত বড় ভোট তত বেশি। আর তারপরও আবার সেই কথাটা আমাদের বলতেই হচ্ছে, ভোটের ভান্ডার কি গড়িতেছে না তাহলে? প্লিজ রিমেম্বার, দিল্লি ইজ নট টু ফার। একজন হোদল কুতকুত আছে, তিনি বসে বসে কলকাঠি নাড়ছে। অনলি ইউ আর স্যাটিসফাইং বিজেপি, বায়াস ভ্যানিস। কমিশনকে বান মারার মতন তীর ওদের কাছে নেই, কারণ কমিশনকে বান না মারতে হলে ওনাকে যেতে হবে সুপ্রিম কোর্টে। কমিশন এখন যা করছে বিচার বিভাগের তত্ত্বাবধানে করছে, তার নিজের ক্ষমতায় কিছুই করছে না। কালীঘাট এলাকায় একটি ব্যানার ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, যা কালীঘাট মন্দিরের আশেপাশে একাধিক অংশে পড়েছে। আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলবো দেখানোর জন্য। সেই ব্যানার দেখা যাচ্ছে, যিনি নিচে পড়ে রয়েছেন এবং তাকে টুটি টিপে ঘুষি দিয়ে চেপে রেখেছে একটি হাত, যে হাতের ওপর লেখা রয়েছে বাঘিনী। বিরোধীরা দাবি করছে সেই হাতটি খোদ তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ হাতের ওপরে যে শাড়ি দেখা যাচ্ছে সেই নীল সাদা, এবং যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘড়ি পরেন সেই ঘড়িটিও দেখা যাচ্ছে, এবং পাশে লেখা রয়েছে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন ম্যাডাম। এটা বাংলা মায়ের হাত, বাংলা মা বোনেরা
তারা গণতন্ত্র যে বিজেপি যে বাংলা বিরোধী এবং নির্বাচন কমিশন যে বাংলা বিরোধী, তার বিরুদ্ধে বাংলার মা তার গলা টিপে ধরেছে। বিরোধীদের দাবি, তৃণমূল যে ধরনের ব্যানার ব্যবহার করা হয়েছে সে ব্যানার শুধু নির্বাচন কমিশনকে কটাক্ষ নয়, তাকে অত্যন্ত নিচে নামিয়ে আনা হয়েছে। এদের অবস্থা চেচেস্কুর থেকে খারাপ হবে। এই কাউন্সিলরগুলো এরা নিজেদেরকে কি ভাবছে? মানুষের সাথে যোগাযোগ নেই, শুধু পয়সা তোলা ছাড়া যাদের কোনো কাজ নেই, তারা মমতাকে সন্তুষ্ট করছে এটা দিয়ে। আমি বিশ্বাস করি মমতা নিজে এখন রাষ্ট্রপতি শাসন চাইছেন। উনি যাতে সমাজকে বলতে পারেন, বাংলার মানুষকে বলতে পারেন রাষ্ট্রপতি শাসন হয়েছিল বলে আমি হেরেছি। মমতা হারবেন হারবেন হারবেন, ঘুগনিকন্যা আছেন আর অগ্নিকন্যায় যেতে পারবেন না। রাজ্য সরকার, রাজ্যের শাসক দল যারা বিরোধী আছে তারা তো এভাবে বলবেনই। তার কারণ গতকাল যে ছবিটা দেখতে পাওয়া গেল, পার্শ্ব শিক্ষক তারা যখন সেখানে গেলেন তারা তাদের দাবিটুকু জানাতে গিয়েছেন। তারা সেখানে গিয়ে কোনো রকম বিরোধিতার সুরও প্রাথমিকভাবে ছিল না। তারা বলেছেন তাদের দাবি তারা চাইছেন এবং বিনীত স্বরেই বলেছিলেন। কিন্তু যেভাবে তাদেরকে সেখানেও ঘাড় ধাক্কা খেতে হলো, সেই ছবিটা মনে পড়ে গেল যে শিক্ষকদের পেটে পুলিশের লাঠি পড়েছিল। পরপর পরপর ব্যাক টু ব্যাক সেই ঘটনাগুলো, সেই চিত্রকল্পগুলো সামনে সামনে আসতে শুরু করলো। ধর্ণা মঞ্চ থেকে গর্জন শুনতে পাওয়া গেল, 7 তাড়াতাড়ি বেকার ভাতার কথা ঘোষণা শুনতে পাওয়া গেল, কালীঘাটে হোর্ডিং দেখতে পাওয়া গেল। রাষ্ট্রপতি, রাজ্যপাল, মুখ্য নির্বাচন কমিশনার, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাউকেই তিনি রেয়াত করছেন না। তার আড়ালে কি তাহলে একটা ব্যাপক ভয় কাজ করছে? এ প্রশ্ন পরিস্থিতি তুলল। না হলে এসআইআর এর বিরুদ্ধে কোচবিহারের মেখলিগঞ্জের হলদিবাড়িতে কেন অরাজনৈতিক মঞ্চ তৈরি করতে হচ্ছে? সেই মঞ্চে বামফ্রন্টের দলগুলো, এসইউসিআইকে নিতেও তৃণমূল কংগ্রেস কেন পিছু পা হচ্ছে না? আমাদের দলের পক্ষ থেকে অনেক আগেই বলেছি, সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন বিজেপি দ্বারা পরিচালিত হচ্ছে। মানুষ যাতে তার ভোটাধিকার রক্ষা করতে পারে তার জন্য আগামী দিনে প্রতিবাদ লড়াইয়ের মঞ্চ হিসাবে আজকে আমরা একটা মঞ্চ তৈরি করলাম। এটা সম্পূর্ণভাবে তৃণমূলের তৈরি করে দেওয়া একটা নাগরিক মঞ্চ। হলদিবাড়িতে আজকে একটা কমিটি হয়েছে, আমরা সমর্থন করি। ফার্স্ট ধাপ হচ্ছে একটা বিশাল আমাদের প্রচার হবে এবং এখানটা বড় একটা মিছিল হবে। মেখলিগঞ্জ বিধানসভাটা হচ্ছে শিক্ষা দুর্নীতির আতুরঘর। সেই আতুরঘরে শিক্ষা দুর্নীতি নিয়ে আজ পর্যন্ত কোনো রকম নাগরিক মঞ্চ তৈরি হয়নি। যখনই দেখেছে যে মেখলিগঞ্জ বিধানসভা তৃণমূলের হাত থেকে ছিটকে যাচ্ছে, তখনই ঘোর পথে একটা অরাজনৈতিকভাবে একটা নাগরিক মঞ্চ তৈরি করে সেই ব্যাপারটাকে কভার করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে শুভেন্দুর সভা নিয়ে জটিলতা চলছে। আগামী 9 মার্চ হলদিবাড়িতে বিরোধী দলনেতাকে সভার অনুমতি দেয়নি পুরসভা। আর ওই দিন মেখলিগঞ্জে বিজেপির পরিবর্তন রথ আসার কথা। দুপুরে হলদিবাড়ি পুর এলাকার 3 নম্বর ওয়ার্ডে শুভেন্দু অধিকারীর জনসভা রয়েছে। সভার প্রচারে এই দিন মেখলিগঞ্জ থেকে হলদিবাড়ি পর্যন্ত মোটর বাইক র্যালি করে বিজেপি যুব মোর্চা। শুরু হয়ে গিয়েছে মঞ্চ বাঁধার কাজ। বাজার এলাকায় জনসভা করলে ফসল বিক্রি করতে কৃষকদের অসুবিধা হবে, তাই অনুমতি দেওয়া হয়নি, এমনটা পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন। অনুমতি মিলুক না মিলুক সভা হবেই, এভাবেই হুঁশিয়ারি দিয়েছে আবার বিজেপি। 9 মার্চ হলদিবাড়িতে শুভেন্দুর সভার অনুমতি দিল না পুরসভা।